স্বীকারোক্তি মিথ্যা গল্প নয়, সত্য ঘটনার ডালি। নমস্কার, আমি দেবী। আশা করি সবাই খুব ভালো আছেন। দেখতে দেখতে আমরা চলে এসেছি 17 নম্বর এপিসোডে। আজকে যে ঘটনাটা আমি নিয়ে এসেছি তৎকালীন সময় ভীষণ প্রাসঙ্গিক। অবশ্য মানুষের জীবন তো বিচিত্র, তাই সে প্রাসঙ্গিকতাকে দিয়ে তো আর চলে না। এখনো আমাদের সত্যের জন্য আন্দোলন চলছে। যতক্ষণ না বিচার আসবে ততক্ষণ এই আন্দোলন চলবে। তবে যারা অন্যায় করে তারা কি সত্যিই কিছুকে ডরায়, সেটা জানতে ইচ্ছা করে। তাদের কর্মকাণ্ড কেউ না দেখুক, পরমেশ্বর তো দেখছেন, তাকেও কি এরা ডরায় না? জানতে ভীষণ ইচ্ছা করে। আসলে মানুষ তখনই অন্যায় করে যখন তাতে পরিবারের প্রশ্রয় থাকে। তাই বলবো, সন্তানকে আলোর পথে চালিত করুন, অন্ধকারের দিকে নয়। এর ফল একদিন না একদিন পেতেই হবে। যাক, আজ এক্কেবারে ঘটনায় ফিরি। ঘটনাটি লিখেছে প্রিয়ম, উত্তর 24 পরগনার হাবড়া থেকে। ওর ভাষাতেই পড়ছি। প্রিয় দেবীদি, তোমার স্বীকারোক্তির ঘটনাগুলি আমি শুনি। কাজের চাপে হয়তো সব শোনা হয়নি, তবে যে কটা শুনেছি তাতে তোমাকে আমার জীবনের একটা ঘটনা লিখে জানাতে ইচ্ছা হলো। আমি হাবড়ার বাসিন্দা, কিন্তু আগে আমি অন্য জায়গায় থাকতাম, যেখানকার নাম আমি সঙ্গত কারণেই জানাতে চাচ্ছি না। আমি ছোটবেলা থেকেই একটু বোকা ধরনের, পড়াশোনাতেও তেমন কিছু ছিলাম না। আমার বাবা নেই, তাই মামা বাড়িতেই থাকতাম। আমার সব জিনিসই অদম্য আগ্রহ ছিল। কোথাও কিছু অনুষ্ঠান হলে সেখানে গিয়ে বসে থাকতাম। অনেকে এটা নিয়ে হাসাহাসি করত। যেদিনকার ঘটনাটা বলবো সেদিন ছিল সরস্বতী পুজো। আমি পাড়ার প্যান্ডেলের সামনে ঘোরাঘুরি করছিলাম। তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমাকে ওই পাড়ার কতগুলি দাদা তাদের ক্লাব ঘরে ডেকে নিয়ে যায়। তারপর আমাকে জোর করে বলপূর্বক তারা প্রায় 5-6 জন মিলে ধর্ষণ করে। আমি খুব কেঁদেছিলাম, কিন্তু তারা কেউ শোনেনি। তাদের প্রয়োজন ফুরালে তারা আমায় ক্লাব ঘরে ফেলে রেখেই চলে যায়। আমার দাদু আমায় খুঁজতে খুঁজতে এসে রক্তাক্ত অবস্থায় আমাকে আবিষ্কার করে। তারপর আমায় হসপিটালে নেওয়া হয়। প্রায় 7 দিন পরে হাসপাতাল থেকে আমায় ছাড়ে। ততদিনে আমার জীবনটা পাল্টিয়ে গেছে। আমার দাদু ওই ছেলেগুলোর বিরুদ্ধে অভিযোগ জানালে তা কেউ গ্রাহ্য করে না। উল্টে আমি চোর, বদমাইশ এইসব বলেন। দাদু বোঝেন এখানে আমার থাকাটা ঠিক নয়। তাই বাড়ি বিক্রি করে আমরা দাদুদের পুরনো বাড়িতে ফিরে আসি, অর্থাৎ হাবড়ায়, যেখানে আমরা বর্তমানে থাকি। এরপর আমি আর তেমন ঘর থেকে বেরোতাম না। আমি পড়াশোনায় মনোনিবেশ করি ও পরবর্তীকালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হই। এখন আমি একটি এমএনসিতে কর্মরত, কিন্তু এখনো কারোর সাথে সহজভাবে মিশতে পারি না। একসাথে অনেক ছেলের জমায়েত দেখলে আমার আগের কথা মনে পড়ে যায়। আমি সেখান থেকে দ্রুত চলে যাই। তাই আমি কোনো অনুষ্ঠান বা পার্টিতে যাই না। লোকে ভাবে আমি বোধহয় লাজুক। অনেকে সহজভাবেই এর কারণ জিজ্ঞেস করেছে, কিন্তু কাউকে জানাতে পারিনি। তাই মনে হলো তোমাকে আমার জীবনের এই ঘটনাটা জানাই। ভালো থেকো দিদি, আর স্বীকারোক্তির আরো বড় হোক এই কামনা করি। জানি না তোমাকে কি বলবো, কারণ এই বিষয়ে সান্ত্বনা জানানোর ভাষা তো আমার নেই। শিশু বয়সটা মানুষের জীবনে সবচেয়ে সুন্দর অধ্যায়। সেই সময় যদি কোনো কালো ছায়া ছাপ রাখে, তার ফল সারা জীবন ভুগতে হয়। তোমার সাথে যারা এই অমানুষিক আচরণ করেছে, হয়তো তাদের কোনো বিচার হয়নি। হয়তো আমাদের সমাজে অন্যায়ের বিচার খুব কম হয়। ক্ষমতাশালী ও বিত্তবান মানুষরাই বিচার ব্যবস্থাকে নিজের বাবার সম্পত্তি মনে করে। কিন্তু বিশ্বাস করো, উপরে ওই সর্বময় কর্তার দরবারে এদের বিচার নিশ্চয়ই হবে, হতে বাধ্য। যাই হোক, তোমার আগামী জীবন খুব সুন্দর ও প্রাণবন্ত হোক, আর তুমিও তোমার পরিবার খুব ভালো থেকো। ঈশ্বর তোমার মঙ্গল করুন। যারা এতক্ষণ ঘটনাটি শুনছিলেন, তারা এই ঘটনাটাকে কি বলবেন? আপনাদের মতামত কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করে দিন ও শেয়ার করুন। আর অবশ্যই
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনারা যারা আমায় ঘটনা পাঠাতে চাইছেন তারা আমায় মেইল করুন স্বীকারোক্তি2024@gmail.com এ অথবা ফেসবুক মেসেঞ্জারে মেসেজও করতে পারেন। যারা অন্যায় করেন তাদের উদ্দেশ্যে আবারও বলবো, ঈশ্বরকে ডরান, ভালো কর্ম করুন, ভালো ফল পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ও পরিবেশের যত্ন নিন। আজ তবে এই পর্যন্তই। আবার ফিরব সোম ও শুক্রবার রাত ৯টায়। আজ আলবিদা।